আমাদের এই সপ্তাহের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটায় আমাদের যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে আচ্ছা, এই সপ্তাহে কি 15 নম্বর পরীক্ষাটা হবে? এই সপ্তাহে গত কালকে কি 14 নম্বর পরীক্ষাটা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো 15 নম্বর পরীক্ষাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাব্য কবিতায় রয়েছে জীবনানন্দ দাশ, বিষ্ণুদে। আর টেক্সটে রয়েছে সাহিত্য সম্ভার থেকে নগরলক্ষ্মী আর ধনধান্য পুষ্প ভরা, এই দুটো কবিতা। আর কঙ্কাবতী আর পোস্টমাস্টার, এই দুটো গল্প বা গল্পাংশ বলা যেতে পারে, রচনাংশ। প্রত্যয় রয়েছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এর আগে ছিল কৃত প্রত্যয়। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যয়ের ক্ষেত্রে আমরা আপাতত এই পরীক্ষার রুটিন মেনে চলতে পারবো না। তো যেটা করা হবে সেটা হচ্ছে যে প্রত্যয়টা এই সপ্তাহের পরীক্ষাতে প্রত্যয় থেকে প্রশ্নটা বাদ থাকবে, শুধু সাহিত্যের ইতিহাস আর টেক্সট আর তার সঙ্গে কয়েকটা বঙ্গানুবাদ দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যয়টা আমি ভাবছি যে একটু একটু করে এগোবো, তারপরে প্রত্যয়ের ওপরে তোমাদের একটা টেস্ট নেব, এরকম করে প্রত্যয়ের পরীক্ষাটা দেওয়া হবে। তা না হলে সপ্তাহে সপ্তাহে তাল মেলানো যাবে না, ফলে হয়তো ক্লাস হয়ে পারবে না অতগুলো, এর মধ্যে পরীক্ষা চলে আসবে, তোমরা ঠিক মতো করে দিতে পারবে না, এই ধরনের সমস্যা হবে। তো যাই হোক, আমরা শুরু করি। আজকে সাহিত্যের ইতিহাসে দুটো টপিক রয়েছে আমাদের, এক হচ্ছে জীবনানন্দ দাশ আর একটা হচ্ছে বিষ্ণুদেব। তো প্রথমে একটু তোমাদের কাছে কিছু প্রশ্ন করে নি, তারপরে আমি ডিটেলসে যাব। প্রশ্ন হচ্ছে জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ওকে, ঝরা পালক। ঠিক আছে, ঝরা পালক। ওকে, বঙ্গানুবাদ পারি না, একটু বলে দেবেন কিভাবে পড়বো? আচ্ছা, আমি আসলে এতটাই চাপের মধ্যে রয়েছি, আমি বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে যে একটু বসবো সেই সুযোগই করে উঠতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। ঝরা পালক। ওকে, পরের প্রশ্ন, জীবনানন্দের বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? বেলা অবেলা কালবেলা প্রকাশকাল কত? প্রকাশকাল কত? 61। ওকে, 61। ঠিক আছে, ঠিক আছে। সাতটি তারার তিমির। সাতটি তারার তিমির। 1948। আচ্ছা, 1942 সালে কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 1942। মৌনলতা সেন। আচ্ছা, 1936-এ প্রকাশিত হয় কোন কাব্যগ্রন্থ? 36। 36-এ কোন কাব্যগ্রন্থ? ধূসর পাণ্ডুলিপি। ওকে, রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত সালে? রূপসী বাংলা।
1957। আচ্ছা, 1952-তে মানে কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয় জীবনানন্দের? 52-তে কোন কাব্য বেরিয়েছিল? 52। ওকে, বনলতা সেন। ভেরি গুড। বনলতা সেন। ঠিক আছে, বনলতা সেন। আচ্ছা, আহ বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উর্বশী ও আর্টেমিস। ওকে, উর্বশী ও আর্টেমিস। আচ্ছা, সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা কত সালে? 1944, 1955, 45? এই প্রথম দেখলাম যে একাধিক উত্তর এলো। ঠিক আছে। স্মৃতিসত্তা ভবিষ্যৎ এটা কত সালে প্রকাশিত হয়? স্মৃতিসত্তা ভবিষ্যৎ কত সালে প্রকাশিত হয়? স্মৃতিসত্তা ভবিষ্যৎ। তেষট্টি। ওকে। নাম রেখেছি কোমল গান্ধার এটা কত সালে? নাম রেখেছি কোমল গান্ধার এটা কত সালে? 53। ওকে, 53। আচ্ছা, অন্বিষ্ট, অন্বিষ্ট। 50। আচ্ছা, ওকে, ঠিক আছে। জীবনানন্দের প্রথম প্রকাশিত কবিতা কোনটা? প্রথম প্রকাশিত কবিতা কোনটা? প্রথম প্রকাশিত কবিতা কোনটা? বর্ষা আবাহন। আচ্ছা, ওকে, বর্ষা আবাহন। আচ্ছা, বিষ্ণুদের, বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? মানে বিষ্ণুদেব কোন কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান? স্মৃতিসত্তা ভবিষ্যৎ। আচ্ছা, ওকে। জীবনানন্দ কোনো পুরস্কার পেয়েছেন, সাহিত্য বিষয়ক পুরস্কার? জীবনানন্দ মৃত্যুর পরে পেয়েছেন। কোন পুরস্কার পেয়েছেন? কোন পুরস্কার পেয়েছেন? মরণোত্তর। আচ্ছা, বুঝলাম। সাহিত্য অকাদেমি কোন কাব্যগ্রন্থের জন্য? কোন কাব্যগ্রন্থের জন্য? শ্রেষ্ঠ কবিতা কবে? 1950।
আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখা যাক। ওকে, তাহলে আমরা সবাই ভালো করেছো, মানে ইনফ্যাক্ট এই তথ্যগুলোই পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। আমরা এবার নোটটাকে একটু ডিসকাস করে দিয়ে আমরা আজকের এই আলোচনাটা শেষ করি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। জীবনানন্দের উপরে দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, জীবনানন্দের কাব্যগ্রন্থের সংখ্যা খুব বেশি নেই। তার গল্প আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, কিন্তু সেগুলো আমাদের খুব একটা আলোচনার প্রয়োজন নেই, কারণ ওখান থেকে প্রশ্ন আজ পর্যন্ত কোনোদিন আসেনি। কবি হিসাবে তিনি সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত, সুতরাং কবিতার উপর বেস করেই প্রশ্ন এসেছে। তো প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, 1927 প্রকাশিত। সবকটা সাল মুখস্থ করতে হবে। ওকে, তাহলে ঝরা পালক 1927, যেখানে তার কবি প্রতিভার কোন রকম বৈশিষ্ট্য বা লক্ষণ খুঁজে পাওয়া যায় না, মূলত পূর্ববর্তী কবিদের প্রভাবে এই কবিতাগুলো লেখা। ইভেন রবীন্দ্রনাথের কবিতার অনুকরণও ভীষণভাবে এখানে রয়েছে। ধূসর পাণ্ডুলিপিতে প্রথম তার নিজস্ব যে সিগনেচার স্টাইল, সেটা লক্ষ্য করা শুরু হলো 1936। বনলতা সেন 1942 প্রকাশিত হয়। এরপরে আবার 1952 প্রকাশিত হয়, এবং দুটো সালই গুরুত্বপূর্ণ। এখন আমরা সাধারণত দ্বিতীয় সংস্করণ নিয়ে কোথাও পড়ি না, কিন্তু বনলতা সেনের দ্বিতীয় সংস্করণটা নিয়ে পড়া প্রয়োজন আছে। কেন আছে? তার কারণ 1942 বনলতা সেন যেটা প্রকাশিত হয়েছিল, সেটা মূলত ছোট্ট একটা পাতলা বই ছিল। তো মূলত তখনও জীবনানন্দ প্রতিষ্ঠিত হননি। আমরা দেখতে পাচ্ছি 27 ও ঝরাপালক বেরিয়েছিল, যেটার কবিতাগুলো বিশেষ কোনো গুরুত্ব বহন করে না সেভাবে। ধূসর পাণ্ডুলিপিতে কিছুটা তার নিজস্ব কবি প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল। তো জীবনানন্দের এই দিন পর্যন্ত, 1942 পর্যন্ত, জীবনানন্দের অ্যাকচুয়ালি ব্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। সেজন্য কবি হিসাবে তখনও তিনি কোথাও বিশেষ জায়গা পাননি। তো এই অবস্থাতে 1942 সালে তখনও তিনি বলা যেতে পারে নতুন কবি বা নবীন কবি। তো এই সময়টাতে বুদ্ধদেব বসু, আমরা জানি তিনি একাধারে কবি, সাহিত্যিক, আহ কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার। হ্যাঁ, এবং তার পাশাপাশি তিনি ছিলেন সম্পাদক। সম্পাদক তো বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করতেন, একটু কমেন্ট করে জানাও। সম্পাদক। তাহলে বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকার যে অফিস ছিল কবিতা ভবন, সেখান থেকে বুদ্ধদেব বসু একটা 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 প্রচেষ্টা করেন। সেটা হচ্ছে বাংলার যারা নবীন কবি, রবীন্দ্র পরবর্তী নতুন কবি, সেই কবিদের অল্প টাকায় তাদের একটা করে কাব্যগ্রন্থ প্রকাশ করেন, একটা সিরিজ। সেই সিরিজটায় তিনি অল্প কটা পাতাতে অল্প কটা কবিতা এক একজন কবির ছাপান। তো সেই সিরিজটার নাম হয় এক পয়সায় একটি। এক পয়সায় একটি মানে এক একটা বইয়ের দাম ছিল 1 পয়সা করে, সেই কারণে নামটা এরকম, এক পয়সায় একটি। তো আর এভাবে লেখা হতো, 1 পয়সায় একটি, তার নিচে হচ্ছে তোমার জীবনানন্দ দাশ, বনলতা সেন। মানে তখনও জীবনানন্দের নিজস্ব
যে একটা ব্র্যান্ড বা ইমেজ সেটা তৈরি হয়নি। ওকে, এই অনেক কবির ভিড়ে তার ও একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, ব্যাস এইটুকুই। কিন্তু এরকম আরো অনেক কবির কবিতা প্রকাশিত হয়েছে, ইভেন বুদ্ধদেব বসুর নিজেরও কবিতা এইভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে জীবনানন্দের এই যে কাব্যগ্রন্থটা, এক পয়সায় একটি কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটায় এমন কিছু কবিতা ছিল যেগুলো পরবর্তীকালে বাংলা কবিতার জগতে একটা বিশাল বড় মাইলস্টোন হয়ে দাঁড়ায়। সেই কারণে জীবনানন্দের ওই এক পয়সায় একটি আহ যে যে সিরিজের যে কবিতাগুলো বা যে কাব্যগ্রন্থ, সেটা ইতিহাসে স্থান পেয়ে যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর সেটাই ছিল এই বনলতা সেন। তো বনলতা সেনের প্রথম ইয়েতে অল্প কটা কবিতা ছিল। আমরা ঘাস কবিতার, ঘাস এই কবিতার উপরে আলোচনা করার সময় আমি ডিটেলস এই প্রসঙ্গগুলো বলেছি, ওইখানটা একটু তোমরা শুনে নিতে পারো, ইউটিউবে ভিডিও আছে ঘাস কবিতা এটা। তো 1942-এ প্রকাশের পরে, এরপরে জীবনানন্দের মোটামুটি কবিতাটা একটু পপুলার হয়, বিশেষ করে বনলতা সেন কবিতাটা বিখ্যাত কবিতা ছিল। এরপরে মহাপৃথিবী বেরিয়ে গেছে 44 সালে, সাতটি তারার তিমির বেরিয়ে গেছে 48 সালে। এখন যখন এই মহাপৃথিবী প্রকাশিত হয়, তখন ওই যে এক পয়সায় একটি এরকম অনেক কবির কবিতা ছিল আলাদা আলাদা সিরিজে, তার মধ্যে ওনারও একটা কবিতা এক পয়সায় একটি একটা কাব্যগ্রন্থ ছিল। তো এই এক পয়সায় একটি কাব্যগ্রন্থটাকে উনি আর বিশেষ গুরুত্ব দেননি। তো তিনি কি করেন, ওর যে কবিতাগুলো সেই সব কবিতাগুলোই পরবর্তী কাব্যগ্রন্থে উনি যুক্ত করে দেন এবং আরো কিছু নতুন কবিতা নিয়ে নতুন কাব্যগ্রন্থ প্রকাশ করেন। ততদিন পর্যন্ত বনলতা সেন কাব্যগ্রন্থ ইভেন কবির কাছেও বিশেষ কোনো তাৎপর্য, মানে খুব একটা যে সেই গুরুত্বের জায়গা সেটা পায়নি। কিন্তু যখন মহাপৃথিবী প্রকাশিত হয়, তারপর সাতটি তারার তিমির, ততদিনে জীবনানন্দের কবিতা বাংলা কবিতার জগতে একটা বিশেষ জায়গা করে ফেলেছে। এই কারণে আমরা দেখি যে 1952 সালে পুনরায় সিগনেট প্রেস বলে একটা কলকাতার খুব ঐতিহ্যশালী এবং বিখ্যাত যে প্রকাশনা সংস্থা, তারা বনলতা সেন নাম দিয়ে ওই কাব্যগ্রন্থটাকে পুনরায় প্রকাশ করে। ওকে, সেইটা হচ্ছে 1952 সংস্করণ। কিন্তু দেখা যায় যে 1952-তে এই পূর্ববর্তী বনলতা সেন কাব্যগ্রন্থের তুলনায় অনেক বেশি কবিতা এখানে যুক্ত করা হয়। তো এই কারণে 1952 সিগনেট প্রেস থেকে প্রকাশিত সংস্করণটা আজকের দিন পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। এই জন্য 1952টাও ইম্পর্টেন্ট ভীষণভাবে। আর এরপরে তো মহাপৃথিবী 44, সাতটি তারার তিমির 48, শ্রেষ্ঠ কবিতা 54, রূপসী বাংলা 57, আর বেলা অবেলা কালবেলা বলে একটা কাব্যগ্রন্থ, এটা হচ্ছে 1961। মানে এইগুলো বেসিক্যালি, রূপসী বাংলাটা প্রকাশের একটা বিশেষ গল্প আছে। সেটা হচ্ছে জীবনানন্দ তার শুরুর দিকটাতে এগুলো নিয়ে খুব একটা মানে আত্মবিশ্বাসী ছিলেন না, এজন্য 1934 নাগাদ এই কাব্যগ্রন্থটা লেখা হয় কবিতাগুলো, কিন্তু প্রকাশ করেননি জীবনানন্দ তার জীবৎকালে। পরে তিনি মারা গেলে সেই এই কবিতাগুলো তার স্বজনেরা তারা প্রকাশ করেন। বেলা অবেলা কালবেলাটার ক্ষেত্রে ব্যাপারটা তা নয়, জীবনানন্দ বেশ কিছু অগ্রন্থিত কবিতা ছিল, সেইগুলোকে একসঙ্গে কিছুটা এডিট করে সম্পাদনা করে একটু ভাবনা চিন্তা করে বেলা অবেলা কালবেলা নাম দিয়ে 1961-তে প্রকাশিত হয়েছিল। তো এই হচ্ছে গিয়ে সালগুলো সব কটা মুখস্থ করে ফেলবে, আর এর উপরে অতিরিক্ত তথ্যটা আমরা এর পরে আলোচনা করছি। আমরা এখানে দেখে নিতে পারি। দেখো, জীবনানন্দ মৃত্যুর আগে কবিতাটি পড়ে, মৃত্যুর আগে কোটেশনে, হ্যাঁ, কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় আখ্যা দেন। এই মৃত্যুর আগে নামের একটা কবিতা, সেই কবিতা পড়ে জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় আখ্যা দেন রবীন্দ্রনাথ। গুরুত্বপূর্ণ তথ্য, যে কোন কবিতা পড়ে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় আখ্যা দেন, বা মৃত্যুর আগে কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ জীবনানন্দকে কোন
জীবনানন্দের কবিতাকে কোন বিশেষ আখ্যা দেন? এছাড়া মৃত্যুর আগে কবিতাটি পড়ে জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় আখ্যা দিয়েছেন কে? এই ধরনের প্রশ্ন আসবে। জীবনানন্দকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। নির্জনতার কবি বা নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। আচ্ছা, এরপরে যেসব নামে পরিচিত, তিনি এইসব নামে পরিচিত, এগুলো কেউ বলেননি, মানে মোটামুটি ভাবে প্রচলিত আছে। তিমির হননের কবি, তিমির হননের গান কবিতা ছিল, সেই হিসাবে এইরকম নাম করা হয়েছে। রূপসী বাংলার কবি, রূপসী বাংলা নামে কাব্যগ্রন্থ অনুসরণে। প্রকৃতির কবি, যেহেতু তিনি প্রকৃতি, বিশেষ করে হেমন্তের প্রকৃতিটাকে তিনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। শুদ্ধতম কবি, সুররিয়ালিস্ট বা পরাবাস্তববাদী কবি, মৃত্যু চেতনার কবি, ইতিহাস চেতনার কবি, সময় চেতনার কবি, আর কাল চেতনার কবি। ওকে, তাহলে এইগুলো একটুখানি পড়ে রাখবে। আমি পরে তোমাদের এই পরাবাস্তবতা বা তোমার কি বলে জীবনানন্দের কবিতা মৃত্যু চেতনা, ইতিহাস চেতনা, এগুলো নিয়ে কিছু কিছু কথা পরে বলতে পারি, এই মুহূর্তে নয়। এরপরে যখন আমরা রিভিশন করব তখন। আপাতত এই পয়েন্ট গুলো একটুখানি জেনে রাখলে যথেষ্ট। শ্রেষ্ঠ কবিতার জন্য তাকে মরণোত্তর সাহিত্য আকাদেমি পুরস্কার দেওয়া হয়। প্রথম প্রকাশিত কবিতা কি? বর্ষা আবাহন, যেটা ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। কবে? বৈশাখ 1326 বা 1919-এ। প্রথম কাব্যগ্রন্থ জরা পালক। ওকে, এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন কাব্যগ্রন্থের উপরে কিছু কিছু কথা রয়েছে। যেহেতু জীবনানন্দ রবীন্দ্রনাথের পরে সব থেকে প্রভাবশালী কবি বলে ধরা হয়, সেই অর্থে বলা হয়েছে। জরা পালকে কবি নিজের কবি প্রতিভার মৌলিকতা খুঁজে পাননি। মূলত রবীন্দ্রনাথ, নজরুল, মোহিতলাল, সত্যেন্দ্রনাথদের প্রভাব বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়। এই কবিতাগুলো এই কাব্যগ্রন্থের। আচ্ছা, আর রবীন্দ্রনাথের প্রভাব বিশেষ করে পাওয়া যায় এই নীলিমা, পিরামিড, সেদিন এ ধরনের এই তিনটে কবিতাতে। ঠিক আছে, পরীক্ষাতে এগুলোর উপর আসতে পারে বলে এই তিনটে নাম এখানে যুক্ত করা হয়েছে, বাকি নামগুলো যুক্ত করা হয়নি। ধূসর পাণ্ডুলিপি, এখানেই জীবনানন্দের কবি প্রতিভার প্রকৃত স্বাক্ষর প্রথম লক্ষ্য করা যায়। কাব্যটা উৎসর্গ করেন বুদ্ধদেব বসুকে। আর উল্লেখযোগ্য কবিতা এই কাব্যগ্রন্থের ধূসর পাণ্ডুলিপিতে নির্জন স্বাক্ষর, বোধ, ক্যাম্পে, মৃত্যুর আগে, এগুলো। ওকে, বনলতা সেন, কাব্যটি প্রথম প্রকাশিত হয় কোথা থেকে? কবিতা ভবন থেকে, 1 পয়সা একটি গ্রন্থমালার অন্তর্ভুক্ত হয়ে। উল্লেখযোগ্য কবিতা বনলতা সেন, হাওয়ার রাত, ঘাস, হাই চিল, নগ্ন নির্জন হাত, শিকার, সুদর্শন, হাজার বছর শুধু খেলা করে, সুচেতনা। এই কটা হচ্ছে এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা। এই কাব্যের বনলতা সেন কবিতাটির সাথে এডগার অ্যালান পোর টু হেলেন কবিতাটির সাদৃশ্য আছে। আমরা টু হেলেন কবিতাটা তোমরা ইন্টারনেট থেকে একবার পড়ে নেবে, দেখবে মোটামুটি ভাবে বনলতা সেনেও যেরকম ভাব প্রকাশিত হচ্ছে এখানেও। তার জন্য অনেকে বলে থাকেন যে জীবনানন্দ আহ আহ অ্যালান পোর টু হেলেন কবিতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, বা ওটা থেকে তিনি তার অনুকরণ করেছিলেন কবিতাটাকে, এরকম। মহাপৃথিবী উৎসর্গ করেন প্রেমেন্দ্র মিত্র সঞ্জয় ভট্টাচার্যকে। প্রেমেন্দ্র মিত্র অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে যারা আছে তাদের মধ্যে কাউকে যদি উৎসর্গ করা হয় সেটা খুব ইম্পর্টেন্ট, বা সমাজ বা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদেরকে উৎসর্গ করলেও সেই পয়েন্টটা আমাদের করতে হবে। আচ্ছা, আরে উল্লেখযোগ্য কবিতা এইগুলো একটুখানি তোমরা দেখে নেবে আশা করি। সাতটি তারার তিমিরে উল্লেখযোগ্য কবিতা এইগুলো। আচ্ছা, রূপসী বাংলার ক্ষেত্রে 1934-এ লেখা হয়, আর কবি এগুলো প্রকাশ করেননি স্বাভাবিকভাবেই। মোট কবিতার সংখ্যা 61। তিনি খুব সংকোচ বোধ করছিলেন যে এই কবিতা কেউ পাত্তা দেবে কিনা, বা এটা সেটা, এইসব কারণে তিনি লুকিয়ে রেখেছিলেন। যাই হোক, কিন্তু তার মৃত্যুর পরে ফাইনালি তার স্বজনেরা মনে করেন যে না, এটা প্রকাশ করা উচিত, কারণ এই কবিতাগুলো তাদের দৃষ্টিতে খুব ভালো কবিতা ছিল। এবং আমরা আজকের দিনে জানি যে রূপসী বাংলা বাংলা সাহিত্যের একটা খুব বিখ্যাত প্রকৃতির প্রকৃতি প্রেমের কবিতা, কাব্যগ্রন্থ। আচ্ছা, মোট কবিতার সংখ্যা 61। আচ্ছা, উল্লেখযোগ্য কবিতা হচ্ছে এইগুলো। ওকে, আর একটা পয়েন্ট হচ্ছে যে প্রথম প্রকাশের সময় রূপসী বাংলার কবিতাগুলোর কোনো নাম ছিল না, 1, 2, 3 এইগুলো ছিল। এবার
শিরোনামটা এই বাংলার মুখ আমি দেখিয়াছি, আকাশে রাত্রি তারা আবার আসিব ফিরে, পাড়াগার দুপহর ভালোবাসি পহর, সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নীরবতা। এগুলো আমরা নাম দিয়েছি অ্যাকচুয়ালি ওই প্রথম লাইনের উপর বেস করে। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়, ওই কবিতাটার প্রথম লাইনের উপর ভিত্তি করে। এই হচ্ছে গিয়ে তোমার জীবনানন্দ ছিল। এরপরে বুদ্ধদেব বিষ্ণুদের ক্ষেত্রে কাব্যগ্রন্থগুলোর উর্বশী ও আর্টেমিস তার বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা 1933-এ প্রকাশিত হয়। চোরাবালি 37 এটাও পড়তে হবে। পূর্বলেখ অতটা ইম্পর্টেন্ট নয়। সাত ভাই চম্পা 1945, সন্দীপের চর 47, অন্বিষ্ট 50, নাম রেখেছি কোমল গান্ধার 53। এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আলেখ্য একটু দেখে রাখতে পারো তুমি, শুধু 25শে বৈশাখ পড়তে হবে। স্মৃতিসত্তা ভবিষ্যৎ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এর সাল একেবারে মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, আর এখানে এইগুলোর কি বলে সাল মুখস্থ করার বিশেষ প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, উত্তরে থাকো মৌন 1977। ওকে, আমার হৃদয়ে বাঁচো করতে পারো, কিন্তু এইগুলোর সালটা অতটা ইম্পর্টেন্ট নয়। বাকিগুলো যে কটা গোল করা হয়েছে সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়ো। কিছু অনুবাদ কবিতা আছে, এলিয়টের কবিতা হে বিদেশি ফুল, মাও সেতুং এর কবিতা তুমি কি রবে বিদেশিনী, এগুলো সব নাম, ঠিক আছে? এই সাল এখান থেকে আসবে না। সুতরাং শুধু এই নামগুলো রেখো যে কার কবিতা কে অনুবাদ করেছেন। এলিয়টের কবিতা অনুবাদ করেছেন বিষ্ণুদেব, ঠিক আছে? ও দুদিক থেকে দিতে পারে, এলিয়টের কবিতা কে অনুবাদ করেছেন বা বিষ্ণুদেব কার কাব্য কবিতা অনুবাদ করেছেন, এই ধরনের ব্যাপার। এরপরে কবিতা সংকলন, ঠিক আছে? এগুলো গুরুত্বপূর্ণ নয়, জাস্ট শুধু নাম কটা দেখে নেব, এই হচ্ছে গিয়ে বিষয়। এই সাল গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এই হলো তোমার কি বলে বিষ্ণুদেব। শুধু এই সাল গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কটা গোল করা হয়েছে এই কটা একটু দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে প্রয়োজনে। আচ্ছা, বিষ্ণুদের ওপরে অতিরিক্ত তথ্য বেশি নেই, ঠিক আছে? অল্প কটা তথ্য একটুখানি পড়ে রাখতে হবে। এই যে এখানে রয়েছে কি, বিষ্ণুদের ছদ্মনাম শ্যামল রায় আর বিপ্রদাস মিত্র। ওকে, বিপ্রদাস মিত্র গুলিয়ে ফেললে চলবে না, এখানে হচ্ছে বিপ্রদাস মিত্র। ওকে, এবার এই যে বুদ্ধদেব বসু, দেখো তার নামও ছদ্মনামও বিপ্রদাস মিত্র, তার ছদ্মনামও বিপ্রদাস মিত্র। ক্লিয়ার? তার মানে বিষ্ণুদেব আর বুদ্ধদেব বসু দুজনেই বিপ্রদাস মিত্র ছদ্মনামে লেখালেখি করেছেন, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের যতীন্দ্রনাথ সেনগুপ্ত, আমি যাচ্ছি ওখানে, এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আমরা দেখতে পাচ্ছি, যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটা ছদ্মনাম আছে, সেটা হচ্ছে বিপ্রতীপ গুপ্ত, ঠিক আছে? তাহলে যতীন্দ্রনাথের বিপ্রতীপ গুপ্ত, আর বুদ্ধদেব বসু আর বিষ্ণুদেব এদের দুজনের হচ্ছে বিপ্রদাস মিত্র, ঠিক আছে? এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, এরপরে এর উপাধি হচ্ছে কি নাগরিক কবি বা দুরূহতম কবি। স্বাভাবিকভাবেই বিষ্ণুদের কবিতাটা সবচেয়ে দুরূহ বাংলা সাহিত্যে। ওকে, আর নাগরিক কবি তিনি অবশ্যই। চোরাবালি কাব্যগ্রন্থে ইংরেজ কবি টি.এস. এলিয়ট এর দ্য ওয়েস্টল্যান্ড এবং দ্য হলো ম্যান কাব্যগ্রন্থের প্রভাব রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে চোরাবালি কাব্যের ঘোরসওয়ার কবিতাটি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বলে আমি এইভাবে দিয়েছি, ডিটেলস আলোচনা করিনি যে ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব পাওয়া যায় কোন কবিতায়। তো ঘোরসওয়ার কবিতায়, সেটা কোন কাব্যগ্রন্থের? চোরাবালি। ওকে, এটাই আবার পরে আছে, এই যে চোরাবালি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা ঘোরসওয়ার, আর কোনো কবিতা আমি এখানে দিইনি। আচ্ছা, এরপরে পূর্বলেখ কাব্যগ্রন্থটি ও কাকে অনুবাদ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। কাকে অনুবাদ নয়, কাকে উৎসর্গ করেন? আচ্ছা, সন্দীপের চর কাব্যটি উৎসর্গ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। এইগুলো আমাকে একটু আহ এগুলো একটু পড়তে হবে, মানে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেইগুলো আমাদের দেখতে হবে আর কি একটু। অন্বিষ্ট কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব লক্ষ্য করা যায়, খুব ইম্পর্টেন্ট তথ্য নয় এটা।
বিষ্ণুদের রচিত দীর্ঘতম কবিতা হচ্ছে অন্বিষ্ট, সবচেয়ে দীর্ঘতম কবিতা। বিষ্ণুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ স্মৃতি সত্তা ভবিষ্যৎ। ওকে, শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, এটার জন্যই তিনি দুটো আলাদা আলাদা পুরস্কার পেয়েছেন। আচ্ছা, কাব্যটা উৎসর্গ করেন কাকে? অন্নদা শঙ্কর রায়কে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই কাব্যের জন্য তিনি 1965 সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান, আর 71 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান একই কাব্যগ্রন্থের জন্য, সেটা হচ্ছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। আচ্ছা, এরপরে রবি করজ্জ্বল নিজ দেশে কাব্যগ্রন্থটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। অ্যাকচুয়ালি বিষ্ণুদের কিছু কবিতা বাংলাদেশের একটা প্রকাশনী প্রকাশ করতে চেষ্টা করে বলেছিল, তখন বিষ্ণুদেব কিছু কবিতা লেখেন, ইনফ্যাক্ট তিনি বাংলাদেশেও যান। তো সেই কারণে নাম দিয়েছেন রবি করজ্জ্বল নিজ দেশে, সূর্যের আলোয় উজ্জ্বল নিজ দেশে, মানে পূর্ব পাকিস্তান তখনকার। কাব্যগ্রন্থটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়, পরবর্তীতে পরিবর্ধিত ভারতীয় সংস্করণ হয় ঈশাবাস্য দিবানিশা। দেখো এইখানটাতে লক্ষ্য করো, রবি করজ্জ্বল নিজ দেশে, এটা হচ্ছে 1973 প্রকাশিত হয়, তখন পূর্ব পাকিস্তান সদ্য স্বাধীন বাংলাদেশে পরিণত হয়েছে। সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা দিয়ে বাংলাদেশে আমন্ত্রণ করা হয়েছিল, এবং সেই উপলক্ষে তিনি এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখেছিলেন, যেটা ঢাকা থেকে প্রকাশিত হয়। এরপরে এই যে ঈশাবাস্য দিবানিশা, এই কাব্যগ্রন্থটাতে কি হয়, ওই আগের কবিতাগুলো প্লাস অন্যান্য কিছু কবিতা এখানে ছাপা হয়। এই হচ্ছে গিয়ে বক্তব্য এখানকার। তাই বলছে যে রবি করজ্জ্বল নিদেশে কাব্যগ্রন্থটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়, আর পরবর্তীতে পরিবর্ধিত ভারতীয় সংস্করণ হয় ঈশাবাস্য দিবানিশা, এটা। আর রুশতি পঞ্চশতী কাব্য সংকলনের জন্য কবি সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার লাভ করেন। রুশতি পঞ্চশতী, রুশতি নাম থেকেই বুঝতে পারছি যে রুশ মানে সোভিয়েত ইউনিয়ন, একে কেন্দ্র করে এই কাব্যগুলো লেখা ছিল। তো সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার তোমার কি বলে, সোভিয়েত সরকারের পক্ষ থেকে একটা বিশেষ সম্মাননা, সেটা তিনি পান এই কাব্যগ্রন্থ। ইনফ্যাক্ট তিনি পেতেন, জাস্ট একটা উপলক্ষ করতে হয়, তো সেই উপলক্ষটা এই কবিতাকে কেন্দ্র করে হয়েছিল। ব্যাস, মোটের ওপর ব্যাপারটা এই, ঠিক আছে। বিষ্ণুদেব এবং বিষ্ণুদেব থেকে একটু অল্প কটা তথ্য, এই তথ্যগুলো পড়ে ফেলতে হবে। আর জীবনানন্দের ক্ষেত্রে প্রত্যেকটা কাব্যগ্রন্থ ধরে ধরে যে তথ্যগুলো বলা হয়েছে সেগুলো একটুখানি করে নিতে হবে। আচ্ছা, এবার এইটুকুই ব্যাপার, এখানে আর কিছু নেই। পর্ষদের বইয়ে উর্বশী আর্টেমিস 1932 আছে। পর্ষদের বই বলতে তুমি আমাদের টেক্সট বইয়ের কথা বলছো? বামাপদ, হ্যাঁ, বাকিরা কবিতা, ঠিক আছে, কবিতা পত্রিকা। স্যার টেক্সট বইয়ের কথা বলছি। হুম, ওটা স্যার টেক্সট বইয়ের কথা বলছি। আমাদের যে টেক্সট বই 9-10 এর, সেটার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ। দেখো, কোনো কারণে ওটা পর্ষদের বইয়ে একটু ভুল রয়েছে। যেমন সেই 10 এর প্রথম যে কবিতাটা, যেটাকে আমরা কি বলি, এই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, কি নাম বলো তো, ভুলে যাই আমি প্রায়। কি কবিতা যেন আছে, তিন পাহাড়ের কোলে। হ্যাঁ হ্যাঁ, তিন পাহাড়ের কোলে কবিতাটা ওখানে লেখা রয়েছে যে প্রথম কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত, তাহলে তা নয়। তো এই ধরনের কিছু কিছু সমস্যা রয়েছে টেক্সট বইয়ে। ওকে, এটা 1933 হবে। আমি দুটো তিনটে জায়গা থেকে ভেরিফিকেশন করেছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। দুটো তিনটে জায়গা বলতে সব অথেন্টিক জায়গা থেকে। সেটা হচ্ছে ওই যে সিগনেট প্রেস বলেছি না,
ওখান থেকে তোমার কি বলে বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়, বিষ্ণুদের কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। ওকে, তো সিগনেট প্রেস থেকে, এবং সেটা সম্পাদনা করেছেন বিষ্ণুদের নিজের ছিলেন। ওকে, জিষ্ণুবাবু। তো স্বাভাবিকভাবেই তার কাছে তো প্রথম হয় না যে সবাই যে কোনো প্রকাশনী কবিকে একটা আহ, সৌজন্য সংখ্যা মানে কপি দিতেন। তো তার বাড়িতে নিশ্চয়ই এই অথেন্টিক কালেকশন গুলো ছিল, সেখান থেকেই তারা ওই সালটাকে ওখানে উল্লেখ করেছে, এই জন্য সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। এই হচ্ছে ব্যাপার। স্যার, সাত ভাই চম্পা কবিতাটি আপনি যখন আলোচনা করেছেন ইউটিউবে, ওইখানে কাব্যগ্রন্থটা আপনি 1944 মানে করেছেন। ওখানে যেটা হয়েছে ভাই, যখন আমি ওটা করেছিলাম, ইনফ্যাক্ট তিন পাহাড়ের কোলে সেখানেও আমি বলেছিলাম যে তোমার কি বলে ওটা ওই প্রথম কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। কিন্তু আসলে তখন আমি নর্মালি যে সামনেই যে ইয়েটা ছিল সেখান থেকেই আমি সালগুলো দিয়েছি। ইনফ্যাক্ট আমি যখন এসএলএসটি মানে আমরা তো তখন এসএসসি পরীক্ষা দিতাম, তো তখনও আমি ওই 44ই পড়ে গেছি। ঠিক আছে, কারণ তখন আমার কাছে যে বই ছিল তাতে 44ই ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমি একটু স্বাবলম্বী হই, কিছু অথেন্টিক বই কিনতে পারি, আরো ডিটেলস সোর্সে যেতে পারি, তখন দেখা গেছে যে ওটা 45-এ প্রকাশিত হয়েছিল। ওকে, ওটা আমার টেক্সটের আলোচনার সময় এই সালটা ভুল বলা হয়েছিল। এবার পরে ওটা যে এডিট করে ঠিক করা যায় কিভাবে, সে আর করা হয়ে ওঠেনি, ওই জন্য ওটার ওই ভুলটাকে আর শুধরানো যায়নি। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই এই হচ্ছে। ওই কারণে আজকে আমি ওই কি বলে বিষ্ণুদের থেকে সাত ভাই চম্পা যে টপিকটা ছিল আমার, হ্যাঁ, স্যার হ্যাঁ, ওটাতে আপনার ওই ভিডিও দেখে আমি 1944 কিন্তু করে ফেলেছি। আমিও জানতাম যে ওটা 1945, কিন্তু আমি ভাবলাম যে আপনি হয়তো ওটা ঠিক দিয়েছেন সালটা। হ্যাঁ, না তো না ভাই, নোটটা আমার ওইটা একটু ওই সালটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে। ঠিক, আসলে ব্যাপার হয়েছে কি জানো তো, মোটামুটি ভাবে 2015-16 পর্যন্ত নর্মালি যেটা হতো সেটা হচ্ছে যে তখন ইউটিউব এভাবে আসেনি। তখন ওই অফলাইনে স্যার ম্যামদের কাছে পড়তে যাওয়া হতো বেসিক্যালি। এবার আহ ওই হাতের সামনে যে কটা সাহিত্যের ইতিহাসের বই পাওয়া যেত, সেগুলোতে যে যে সালগুলো রয়েছে মোটার উপর একটু বুঝে শুনে সেই সালগুলো আমরা পড়ে ফেলতাম। স্যাররাও তাই করতেন, স্যার ম্যামরাও। এবার 16 সালের মোটামুটি 15-16 পর থেকে যখন নাকি জিও ফ্রি ইন্টারনেট সুযোগটা তৈরি হয় এবং 4G টা চলে আসে, তখন যেটা হয় যে এইসব স্যার ম্যামরা ইউটিউবে ভিডিও দিচ্ছেন। তারপরে তো লকডাউন হলো, তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, এর একটা সুবিধা হচ্ছে যে সব স্যার ম্যামরা ভুলগুলোকে শুধরে নিতে পারছেন এবং স্টুডেন্টরাও তুলনামূলকভাবে ঠিক তথ্য পাচ্ছেন। হুম, এইটা একটা ব্যাপার। আমরা হয়তো, আমি যখন স্টুডেন্ট হিসাবে পরীক্ষা দিয়েছি তখন আমি আমি তো কোথাও পড়তাম না, আমি নিজেই জাস্ট এমএ কমপ্লিট করলাম, তারপর পরীক্ষা দিলাম। তো আমাদের ক্ষেত্রে যেটা হতো, অল্প কদিনই পড়ার সুযোগ পেয়েছিলাম মানে এসএলএসটি কে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে আম, ওই জাস্ট যে সাহিত্যের ইতিহাসের যে বই আমার কাছে ছিল, সেই বইগুলোর উপর বেস করে আমি 4-5টা বই নিয়ে বসে এবার নোট করে ফেলেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তবে ঠিকটা জানো, তোমাদের কাছে সুযোগটা অনেক বেশি ঠিকটা জানার, যদিও কম্পিটিশনও অনেক বেশি এখন। এইটা একটা ব্যাপার। যাই হোক, হ্যাঁ, সবাই ভালো থেকো। কালকে টেক্সটের ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। টেক্সটের সব কটারই ভিডিও রয়েছে। তোমরা কি আসলে টেক্সটের ভিডিও দেখো? যাদের প্রয়োজন তারা দেখতে পারো। আর নগরলক্ষ্মী কবিতাটা একটু বোঝার ব্যাপার, যদি কারোর বোঝার প্রয়োজন থাকে তারা দেখতে পারো, প্রয়োজন না থাকলে দেখো না। ধনধান্য পুষ্পভরা খুব সহজ কবিতা, তারপরও যদি তোমাদের মনে হয় দেখতে পারো। কঙ্কাবতীর আছে, কিন্তু কঙ্কাবতীটা আমি ওটা পাবলিক করিনি, পোস্টমাস্টারটাও তাই আমি পাবলিক করিনি। এই চারটে টপিক তোমরা একটু পড়ে ফেলো, খুব সহজ। কঙ্কাবতী পোস্টমাস্টার ভীষণ সহজ, আর নগরলক্ষ্মী ধনধান্য পুষ্পভরা এটাও তাই। তো আমি কালকে তাহলে ক্লাসে এইগুলোর ওপরে তোমাদের কাছে ওই প্রশ্ন ধরে সেইভাবে আলোচনা করে ফেলবো। ঠিক আছে? আহ আচ্ছা মনিরা, ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি সবাই।